গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হরিদাস বাসার রসায়ন প্রভাষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো। গত ক্লাসে আমরা যা পড়িয়েছিলাম তোমাদের আশা করি সবার পড়া কমপ্লিট হয়েছে। তোমরা নিশ্চয়ই লিখেছো, পড়েছো। তো আমি গত ক্লাসের পড়ায় একটু রিভিউতে আসি যে আমরা কি কি পড়িয়েছিলাম এবং তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছো। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা তোমরা পড়েছিলে। তোমাদের কি বলতে পারবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা এবং আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কেন করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড? তো এখানে হিলিয়াম নিউক্লিয়াস ব্যবহার করা হয়েছিল। তো হিলিয়াম নিউক্লিয়াস কাকে বলে বা হিলিয়াম নিউক্লিয়াস কি? তারপর রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা দেখেছিলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে রাদারফোর্ডের পরমাণু মডেলে উনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। তো সৌর মডেলের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলকে তুলনা করেছিলেন, এজন্য এটিকে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়ে থাকে। তারপর রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি বিচ্যুতিগুলো আমরা পড়েছি। তো এর পরবর্তীতে ডেনিশ পদার্থবিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতার উপর ভিত্তি করে একটি মডেল প্রদান করেছেন, যাকে বোর পরমাণু মডেল বলা হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল। তোমরা নবম দশম শ্রেণীতে বোর পরমাণু মডেল পড়ে এসেছো। আজকে আমরা বোর পরমাণু মডেল আবার একটু আলোচনা করতে চাই। তো বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে কতগুলো প্রস্তাবনা করেছিলেন। তার মধ্যে বলেছিলেন পরমাণুর কেন্দ্রস্থলে যে ধনাত্মক নিউক্লিয়াস অবস্থিত, এটি বিজ্ঞানী রাদারফোর্ডই বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জবাহী ভারী বস্তু বিদ্যমান বলেছিলেন। সেটির নাম দেওয়া হয়েছিল নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ধারণা আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলেই পেয়েছিলাম। তো এই নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথ বা অরবিট রয়েছে। নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথ বা অরবিট রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে ইলেকট্রন সতর্ক আবর্তিত হয়। দেখো এখানে আমি কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথ দিলাম। এখানে ধরো এই একটা ইলেকট্রন আছে। এখানে ইলেকট্রনগুলো অবস্থান করে এই শক্তি স্তরগুলোতে। তো এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই যে বৃত্তাকার কক্ষপথগুলো, এই কক্ষপথকে অরবিটও বলা হয়ে থাকে। বিজ্ঞানী বোর এই নির্দিষ্ট কক্ষপথের ধারণা দিয়েছিলেন। তো এটাকে অরবিট বলা হয় এবং এই অরবিটগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই এন এর মান নির্দিষ্ট অখণ্ড সংখ্যা হয়ে থাকে। যেমন এন এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এরকম অখণ্ড সংখ্যাগুলো হয়ে থাকে। এন এর মান যদি 1 হয় তাহলে প্রথম প্রধান শক্তি স্তর বা কে শেল। এন এর মান যদি 2 n = 1 হলে কে শেল বা প্রথম প্রধান শক্তি স্তর, n = 2 হলে এল শেল, n = 3 হলে এম শেল। এভাবে m,
NOP এভাবে শেলগুলোর নামকরণ করা হয়েছে। তো একটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। তোমরা জানো যে একটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি গেল যে কক্ষপথ বা অরবিট সম্পর্কে ধারণা। এরপরে বিজ্ঞানী বোর বলেছেন যে একটি বৃত্তাকার পথে যখন ইলেকট্রন সমূহ আবর্তন করে তখন এর কৌণিক ভরবেগ, দেখো একটি বৃত্তাকার পথে যখন ইলেকট্রন আবর্তন করে তখন এর কৌণিক ভরবেগ, এখানে প্রতি মুহূর্তে ইলেকট্রনটি বাইরের দিকে যেতে চায়, এখানে একটা নির্দিষ্ট কোণ আছে, আমরা জানি থিটা কোণ। তো এর কৌণিক ভরবেগ আমরা জানি, ভর হচ্ছে ইলেকট্রনের ভর m, বেগ হচ্ছে v, আর এখানে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে r। তাহলে এর কৌণিক ভরবেগ হচ্ছে mvr সমান h/2π এর অখণ্ড গুণিতক, অর্থাৎ এখানে n h/2π। তাহলে বিজ্ঞানী বিজ্ঞানী বোর বলেছেন যে একটি নির্দিষ্ট বৃত্তাকার পথে যখন ইলেকট্রন সমূহ আবর্তন করে তখন এর কৌণিক ভরবেগ হয় mvr সমান nh/2π। এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, যার মান তোমরা জানো 9.11 ইন্টু 10⁻³ কেজি বা -28 গ্রাম। ভি হচ্ছে ইলেকট্রন যে শক্তি স্তরে আবর্তন করে বা অবস্থান করে সেই শক্তি স্তরের ইলেকট্রনের গতিবেগ। তাহলে ভি হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, আর হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রনটি রয়েছে সেই শক্তি স্তরের ব্যাসার্ধ, সেই শক্তি স্তর পর্যন্ত নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। আমরা জানি n হচ্ছে অখণ্ড সংখ্যা, এর মান হচ্ছে 1 2 3 4 5 নির্দিষ্ট অখণ্ড সংখ্যাগুলো হয়ে থাকে, যেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা যাকে বলা হয়ে থাকে। এ হচ্ছে কৌণিক ভরবেগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কৌণিক ভরবেগ থেকে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে হতে পারে। তোমরা তখন গাণিতিক সমস্যার সমাধান করবে যখন তোমাদের প্রয়োজন হবে। এরপরে আছে যে একটি নির্দিষ্ট শক্তি স্তরে যখন ইলেকট্রন অবস্থান করে তখন শক্তি শোষণ বা বিকিরণ করে না। যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফ দিয়ে চলে তখন শক্তি শোষণ করে, এবং উচ্চ শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে লাফিয়ে চলে তখন শক্তি বিকিরণ করে। দেখো নিম্ন শক্তি স্তরে এখানে আমরা n এর মান 1 আর এখানে n এর মান হচ্ছে 3, অর্থাৎ প্রথম শক্তি স্তর থেকে যদি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন লাফ দিয়ে যায় তখন হচ্ছে শক্তি শোষণ করে উপরের শক্তি স্তরে যায়। আবার উপরের শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন নিচের শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরণ করে। এই শোষণ এবং বিকিরণের জন্য একটা পরমাণুর দুই ধরনের বর্ণালী রেখার সৃষ্টি হয়। একটি হচ্ছে শোষণ বর্ণালী রেখা, আর একটি হচ্ছে বিকিরণ বর্ণালী রেখা। তাহলে এই যে বর্ণালী রেখার ধারণা কিন্তু বিজ্ঞানী বোর এর মডেল থেকে আমরা পেয়ে থাকি। তো এই আমরা যে শোষণ, এই যে শক্তি বিকিরণ করে, আমরা সেই বিকিরিত শক্তি del E = লিখতে পারি E2 - E1 = লেখা যায় h নিউ। এখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক, শোষিত বা বিকিরিত রশ্মির কম্পাঙ্ক। তো এইভাবে বিজ্ঞানী বোর তার পরমাণু মডেল প্রদান করেছিলেন। তো বিজ্ঞানী বোর পরমাণু মডেলের ব্যাপক সাফল্য অর্জন করে। তো বিজ্ঞানী বোরের পরমাণু মডেলেও কিছু সীমাবদ্ধতা থেকে যায়,
যে সীমাবদ্ধতাগুলো রাদারফোর্ডের পরমাণু মডেলেও ছিল। প্রত্যেক বিজ্ঞানীরই সাফল্য থাকে, তার পিছনে কিন্তু কিছুটা ব্যর্থতাও থাকে। তো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো হচ্ছে, বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু ও এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন বা পরমাণুর ক্ষেত্রে বর্ণালী রেখার ব্যাখ্যা দিতে পেরেছিলেন, কিন্তু বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বোর পরমাণু মডেল বর্ণালী রেখার পরমাণু ব্যাখ্যা দিতে পারেননি। যেমন হিলিয়াম প্লাস, তারপরে হচ্ছে লিথিয়াম 2 প্লাস, হচ্ছে বেরিলিয়াম 3 প্লাস। তো এই যে আয়নগুলো, তারপরে হচ্ছে হাইড্রোজেন, এগুলোর বর্ণালী রেখার ব্যাখ্যা দিয়েছিলেন, বাট বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে বর্ণালী রেখার ব্যাখ্যা দিতে পারেননি। এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তর ইলেকট্রনের স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে একটি বর্ণালী রেখা সৃষ্টি হয়। সৃষ্টির কথা উচ্চ ক্ষমতার স্পেকট্রোস্কোপ দ্বারা পরীক্ষণ করলে দেখা যায় প্রতিটি বর্ণালী রেখার কয়েকটি সূক্ষ্ম রেখার সমন্বয়ে গঠিত। বোর মডেল এসব সূক্ষ্ম রেখার উৎপত্তি গঠন ব্যাখ্যা করতে পারে না। তো বোর মডেল অনুসারে দেখা যাচ্ছে একটা রেখা হওয়ার কথা, একটা বর্ণালী রেখা পাওয়া সম্ভব। তো দেখা যাচ্ছে যে আমরা উচ্চতর স্পেকট্রোস্কোপি যখন ব্যবহার করব, স্পেকট্রোমিটার ব্যবহার করলে তখন দেখা যায় যে একটি রেখা বহু সংখ্যক রেখার সমন্বয়ে গঠিত। দেখা যাচ্ছে একটা রেখাই অনেকগুলো রেখার সমন্বয়ে গঠিত। তো এর পরবর্তীতে তোমরা যখন জিমান প্রভাব, স্ট্রাক প্রভাব পড়বে, তখন জানতে পারবে যে প্রতিটি বর্ণালী রেখা একাধিক রেখার সমন্বয়ে গঠিত। এটি বোর পরমাণু মডেলের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। বোর মডেলে পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ ছিল দ্বিমাত্রিক সমতলীয়। বোর মডেল থেকে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায় না। ইলেকট্রনকে কণারূপে গণ্য করা হলে তবে একটি নির্দিষ্ট সময়ে সেই ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব, কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি থেকে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে নির্ণয় করা যায় না, যেহেতু তার মতে গতিশীল ইলেকট্রনের কণা ও তরঙ্গ উভয় ধর্ম অর্থাৎ তড়িৎচুম্বকীয় বৈশিষ্ট্য থাকে। বোর মডেলে বলা হয়েছে স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr nh/2π, কিন্তু আসলে এর কোনো কারণ কিন্তু ব্যাখ্যা করা হয়নি। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালেখাগুলো আরও অনেক সূক্ষ্ম রেখা বিভক্ত হয়ে পড়ে, একে বলা হয় জিমান প্রভাব। এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এরূপ যদি সূক্ষ্মরেখা বিভাজিত হয় তাকে বলা হয় স্ট্রাক প্রভাব। এই দুই প্রভাব থেকে আমরা কি চিন্তা করতে পারি? এক্ষেত্রে চুম্বক এবং তড়িৎ ক্ষেত্র দ্বারা পরমাণুর নির্দিষ্ট শক্তি স্তরের সূক্ষ্ম বিভাজন ঘটেছে। তো এই হচ্ছে বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। কিন্তু বিজ্ঞানী বোর পরমাণু মডেল আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটি তার সবচেয়ে বড় সাফল্য। বিজ্ঞানী বোর পরমাণু মডেল আবিষ্কার করে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। বোর পরমাণু মডেলের কিছু সাফল্য পরীক্ষায় আসে। তো বোর পরমাণু মডেল আবিষ্কারের ফলে পরমাণুর স্থায়িত্ব অর্জন করেছে। তোমরা জানো যে পরমাণুর ইলেকট্রন সমূহ উচ্চ শক্তি স্তর থেকে লাফিয়ে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। নিম্ন শক্তি স্তর বলতে এখানে প্রথম শক্তি স্তরকে বোঝানো হয়েছে। তো প্রথম শক্তি স্তর থেকে কখনোই ইলেকট্রন শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসে প্রবেশ করতে পারে না। তো যেহেতু প্রথম শক্তি স্তরেই এর সর্বনিম্ন শক্তি স্তরের কথা বলা হয়েছে, এ কারণে এটি পরমাণুর স্থায়িত্ব সম্পর্কেও ধারণা দিয়েছেন। বোর পরমাণু মডেল পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে সঠিক ব্যাখ্যা দিয়েছেন। বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর আয়ন, যেমন আমরা আগেই বলেছি হাইড্রোজেন, লিথিয়াম 2 প্লাস, বেরিলিয়াম 3 প্লাস আয়নের রেখা বর্ণালীর সুষ্ঠু ব্যাখ্যা করতে সক্ষম হয়। হাইড্রোজেন পরমাণুর
ব্যাসার্ধ বোর পরমাণু মডেল অনুসারে নির্ণয় করা যায়। হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তরেরও শক্তির পরিমাণও বোর পরমাণু মডেল থেকে নির্ণয় করা হয়ে থাকে। অ্যাজ E1 থেকে রিডবার্গ সমীকরণের ধারণা পেয়েছেন নিউ ইজ ইকুয়াল টু 1/λ is equal to RH into 1/m1 square minus 1/m2 square। এই রিডবার্গ সমীকরণের ধারণা কিন্তু বোর পরমাণু মডেল থেকে পাওয়া যায়। তো এই রিডবার্গ সমীকরণ থেকে আমাদের পরবর্তীতে হচ্ছে আমরা ম্যাথ করব যে বর্ণালী রেখা বের করে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করে এটি কোন অঞ্চলে বর্ণালী প্রদান করে থাকে, কি বর্ণ দিয়ে থাকে, এগুলো আমরা হচ্ছে বের করব পরবর্তীতে। এটি ম্যাথ করার জন্য কাজে লাগবে, তোমরা একটু ম্যাথের জন্য বিশেষ করে গুরুত্ব দিবে। এই সমীকরণটা এইটা ইকুয়াল টু হচ্ছে ডেল ই আমরা লিখতে পারি, আর একটি লিখছি আমরা এম ভি আর ইজ ইকুয়াল টু NH/2π। এই তিনটা সমীকরণ তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে দেখো, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এটি তোমাদের উদাহরণ 1-এ রয়েছে। আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান করি। সবাই তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে সাথে করার চেষ্টা করো। দেখো এখানে কৌণিক ভরবেগ কত, আমরা একটু আগে 3টি সূত্র লিখেছিলাম। তো 3টি সূত্রের মধ্যে বলো তো তোমরা এটি কোন সূত্র হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমরা জানি, আমরা লিখব, আমরা জানি MV/r is equal to N into H/2π। এখানে দেখো তোমরা, এখানে তৃতীয় শক্তি স্তরে বা তৃতীয় কক্ষপথে বলা হয়েছে, তার মানে এখানে দেওয়া আছে কি, দেখো এখানে n is equal to 3। H এর মান আমরা জানি, আমরা লিখেছিলাম 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। আর পাইয়ের মান আমরা জানি, আমরা পাইয়ের মান জানি 22/7 বা 3.1416। তো তোমরা এই মানগুলো এখানে বসিয়ে দাও। 3 ইন্টু এইচ এর মান 6.626 ইন্টু 10 to the power minus 34 ডিভাইডেড বাই 2 ইন্টু 22/7। তাহলে তোমরা ক্যালকুলেশন করে এটির মান বের করতে পারবে। তো আমি দেখাচ্ছি, এখানে এখানে আসছে হচ্ছে 3.1624 ইন্টু 10 to the power minus 34 জুল সেকেন্ড। তো এটি হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। এভাবে আমরা আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আসতে পারে যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো, বা ইলেকট্রনের দ্বিতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করো। যদি ইলেকট্রনের গতিবেগ দেওয়া থাকে, যদি এটা তো আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10 to the power minus 31 কেজি। বাকি সবগুলো যদি জানা থাকে, একটির মান নির্ণয় করা কোনো সমস্যা না। এই ধরনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, তোমরা নিজেরা করতে পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, বাসায় বসে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। ভালো করে পড়লে তোমরা ভালো করতে পারবে। তোমাদের শিক্ষার্থীর কাজ এখানে 87 পেজে অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে তোমরা। তো তোমাদের এখন আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা গুণগত রসায়নে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। এটি থেকে তোমাদের দেখবে যে বিভিন্ন ধরনের পরীক্ষায় এই কোয়ান্টাম সংখ্যা থেকে প্রশ্ন করা হবে। তোমাদের
ইলেকট্রন বিন্যাস জানতে, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে এই কোয়ান্টাম সংখ্যা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের ভালো করে জানতে হবে। তোমরা নবম দশম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস পড়ে এসেছো, বিভিন্ন ধরনের রুল তোমাদের অল্প পরিমাণে শেখানো হয়েছে। তো এই কোয়ান্টাম সংখ্যাগুলো তোমরা যদি ভালো করে জানো, ভালো করে যদি শিখো, তাহলে দেখবে যে তোমাদের সেই যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোর আশা করি যে সমাধান হয়ে যাবে। তো কোয়ান্টাম সংখ্যা কি আমাদের জানতে হবে। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুতে ইলেকট্রনের, আমরা একটু দেখি পরমাণুতে ইলেকট্রনগুলো কেমন থাকে। আমরা এরকম বৃত্তাকার শক্তি স্তরের কথা জেনে আসছি অলওয়েজ। তো এই বৃত্তাকার ছাড়াও যে বৃত্তাকার শক্তি স্তর আছে, সেগুলো আমরা জানবো কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের, এটি যে ইলেকট্রনের শক্তি স্তরের আকার, অর্থাৎ সেই শক্তি স্তরটা কতটুকু আছে, আকৃতি অর্থাৎ শক্তি স্তরটা দেখতে কেমন, ত্রিমাত্রিক দিক স্থিতি। আমরা বোর পরমাণু মডেলে জেনেছি যে ইলেকট্রনকে হচ্ছে দ্বিমাত্রিক কক্ষপথে হচ্ছে ইলেকট্রন অবস্থান করতে পারে বা চলাচল করতে পারে, কিন্তু এই ত্রিমাত্রিক দিক স্থিতি এটি কোয়ান্টাম নাম্বার থেকে আসে, কোয়ান্টাম বলবিদ্যা থেকে পাওয়া গিয়েছে। তো ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক স্থিতি প্রকাশ করার জন্য পরস্পর সম্পর্কযুক্ত 3 ধরনের রাশি এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য 4র্থ রাশি রয়েছে। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক স্থিতি এবং ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য যে রাশিটি রয়েছে, অর্থাৎ এই যে 4টি রাশি, এই 4টি রাশিকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা কয়টি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4টি। একটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম সংখ্যা 4টি। একটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে n দ্বারা প্রকাশ করা হয়। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যাকে l দ্বারা প্রকাশ করা হয়। ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম নাম্বার m দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আর একটি হচ্ছে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে h দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে রয়েছে। তো এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের ভালো ধারণা নিতে হবে, তাহলে আমরা ভালো করতে পারবো। তো দেখো, প্রথমে আমরা আলোচনা করব প্রধান কোয়ান্টাম সংখ্যা। বোরে পরমাণু মডেল থেকে আমরা জেনেছি যে পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথ বা শক্তি স্তর রয়েছে। এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয়ে থাকে। এর মান এর উপর কোয়ান্টাম সংখ্যাগুলো এর মানের উপর হচ্ছে শক্তি স্তরগুলো নির্ভরশীল। এর মান 1, 2, 3, 4 এরকম পূর্ণ সংখ্যা হয়ে থাকে। এর মান যদি 1 হয় তাহলে প্রথম প্রধান শক্তি স্তর বা কে শেল। এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর বা এল শেল। এর মান যদি 3 হয় তাহলে এম শেল বা তৃতীয় প্রধান শক্তি স্তর। এর মান বৃদ্ধির সাথে সাথে শক্তি স্তরের আকার বাড়তে থাকে এবং নিউক্লিয়াস থেকে এদের দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। একটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। আমরা আগেই জেনেছি একটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের এটুকু ধারণা থাকলেই চলবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরকে প্রকাশ করে কোন শক্তি স্তর এবং
শক্তি স্তরের আকার নির্দেশ করে এটি। এরপরে আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয় নাম্বারটি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দিয়ে প্রকাশ করা হয়। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কি, পরমাণুতে ইলেকট্রনের আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। দেখো, আমরা প্রধান শক্তি স্তরগুলোকে আমরা বৃত্তাকার দেখাইছি, কিন্তু প্রতিটি প্রধান শক্তি স্তর পর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তর বিভক্ত থাকে। এই উপশক্তি স্তর সাধারণত দেখা যাচ্ছে যে উপবৃত্তাকার এরকম হয়ে থাকে। বিভিন্ন বিজ্ঞানীরা ধারণা করেছেন যে উপশক্তি স্তরগুলো এরকম বৃত্তাকার না হয়ে একটু উপবৃত্তাকার হয়ে থাকে। তো একটি ইলেকট্রন প্রধান শক্তি স্তর উপশক্তি স্তরে রয়েছে তা প্রকাশের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। এটিকে অরবিটাল কোয়ান্টাম সংখ্যাও বলা হয়ে থাকে। বিজ্ঞানী সমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে সর্বপ্রথম ব্যাখ্যা দেন। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আমরা আগেই বলেছি, কোনো ইলেকট্রনের বেলায় এল এর মান দ্বারা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্দিষ্ট করা হয়। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। আমরা শুরুতেই কোয়ান্টাম সংখ্যা সংজ্ঞায় বলেছিলাম যে তিনটি কোয়ান্টাম সংখ্যা পরস্পর সম্পর্কযুক্ত। তো এল এর মান এন এর মানের উপর নির্ভর করে। এন এর মান যদি 1 হয় তাহলে প্রথম প্রধান শক্তি স্তর। তাহলে এন এর মান 1 হলে আমরা বলেছি যে এল এর মান হয় n-1 পর্যন্ত 0 থেকে। তাহলে 0 থেকে n-1 পর্যন্ত যদি হয় তাহলে 0, এখানে যেহেতু 1 আছে তাহলে 1-1 অর্থাৎ 0। তাহলে এল এর মান হচ্ছে, এন এর মান 1 হলে এল এর মান 0, অর্থাৎ প্রথম প্রধান শক্তি স্তরে এখানে হচ্ছে অনএস অরবিটাল সম্ভব। উপশক্তি স্তর একটি এবং তা হচ্ছে 1s। এন এর মান যদি 2 হয় তাহলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে তাহলে এখানে এল এর মান হবে কি বলো, 0-1, অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি এবং তা হচ্ছে 2s 2p। এন এর মান যদি 3 হয় তাহলে এল, তো এল এর মান হবে 0-1-2, অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর 3টি এবং তা হচ্ছে 3s 3p 3d। এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান হবে 0-1-2-3, অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর 4টি। তা হলো 4s 4p 4d 4f। এভাবে প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর, অর্থাৎ এই উপশক্তি স্তরগুলো প্রধান শক্তি স্তরের উপরে নির্ভর করে এবং এই উপশক্তি স্তরের মানের উপর ভিত্তি করে এই অরবিটালগুলো পরমাণুতে থাকে। তো এই অরবিটালের ধারণা মূলত হচ্ছে উপশক্তি স্তরের এই সংখ্যা থেকে আসছে। এখানে উপশক্তি স্তর সংখ্যা যদি 4টা হয় তাহলে অরবিটাল হয় 4টা, তা হচ্ছে sp df। তোমাদের মনে রাখতে হবে এইখানে 0 এর জন্য s অরবিটাল, p এর জন্য 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য হচ্ছে d অরবিটাল, 3 এর জন্য হচ্ছে f অরবিটাল। সাথী বন্ধুরা, এল এর মানের উপর নির্ভর করে এল এর মান উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে থাকে। তো দেখো, এল এর মান এখানে হচ্ছে তোমার এস অরবিটালের আকৃতি তুমি জানো যে এটা গোলাকার এস অরবিটালের আকৃতি। আচ্ছা, তারপরে পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার।
পি অরবিটালের আকৃতি হচ্ছে, আচ্ছা আমরা এই আকৃতি সম্পর্কে পরে আলোচনা করব, যখন আমরা অরবিটালের আকৃতি পড়াবো তখন এখানে বিস্তারিত আমি সংক্ষেপে একটু বলি যে এস অরবিটাল হচ্ছে গোলাকার, পি অরবিটাল ডাম্বেল আকার, ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকার। এভাবে অরবিটালগুলোর আকৃতি আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এল থেকে জানতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, কোয়ান্টাম সংখ্যার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এটি তোমরা ভালো করে শিখবে, সবাই তোমরা বাসায় পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেগুলার পড়াশোনা করো। ঠিক আছে, ধন্যবাদ।